গুড মর্নিং ফ্রম তেতুলিয়া পঞ্চগড়। আমরা এখানে আছি তো কাঠেরবাড়ি গেস্ট হাউস। গতকাল রাতে এখানে আমরা স্টে করেছি। আর আজকে হচ্ছে আমরা এক্সপ্লোর করতে বের হবো, বাংলা বান্দার দিকে যাব, দেন কাজিটি এস্টেট আর সারাউন্ডিংসে আরও কিছু প্লেস আছে যেগুলো আমরা আসলে ঘুরবো আসছে। তো এটাই হচ্ছে প্ল্যান সোফার। আর হচ্ছে এখানে আমরা আজকে রাতেও স্টে করবো, তো কালকে সকালে আমরা এখান থেকে চলে যাবো। আর কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায় তাহলে তো খুব ভালো। হালকা পাতলা কিছু দেখা যায়, বুঝছেন? হ্যাঁ, পাহাড়ের কথাই বলতেছে। এগুলো এগুলো ছোট পাহাড়, আর বেশি কাঞ্চনজঙ্ঘা। চলে দিতে ঘুরে বাংলা বান্দা এই দেখতে। আমরা মহানন্দা নদীর পাড় দিয়ে যাচ্ছি হচ্ছে বাংলা বান্দার দিকে। বাস হচ্ছে কিভাবে যাচ্ছে দেখছেন, কি করলো, উড়ে উড়ে চলে যাবে। রাজু ভাই আছে আমার সাথে। রাজু ভাই আমার খুব ভালো ট্যুর মেট হয়ে গেছে। এটা হচ্ছে বাইপাস রোড, এটা দিয়ে সব ট্রাকগুলো চলে যায় তেতুলিয়া উপজেলা শহরে, আর ঢোকে না। জোস জোস, ওয়াও, আজকে রাইড করে আমার খুবই ভালো লাগতেছে। আর খুব ভালো ঘুম হয়েছে রাতে, মানে অনেকদিন পরে আমি এরকম সাউন্ড স্লিপ দিলাম। অনেক কারণে আসলে অনেক স্ট্রেসড, তো না খুবই কনফিডেন্স পাচ্ছি এই সাত সকালে। আমরা অনেক ভোরে উঠছি আজকে, বা 5টার দিকে উঠে গেছি। এরপর হচ্ছে পাথর, এখানে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা পাথর সব ক্রাশ করতেছে। আবার এই পাশেও কিন্তু পাথর পাওয়া যায়, নদীতেও কিন্তু পাথর পাওয়া যায়, ভেসে আসে। সুন্দর একটা গেট। আমরা সিকিম যাব না, বিকজ আমরা যেতে পারবো না। এই যে এখানে দেখা যাচ্ছে সিকিম, 154 কিলোমিটার মাত্র। এটা হচ্ছে বাংলা বান্দা 0 পয়েন্ট। সিকিম, থিম্পু, ভুটান। তো ভুটান হচ্ছে 286 কিলোমিটার, কাঠমান্ডু হচ্ছে 494 কিলোমিটার, আর সিকিম হচ্ছে 154 কিলোমিটার। সো এটা আসলে একটা খুবই স্ট্রং পোর্ট, যেখান থেকে আসলে অনেক জায়গায় কমিউনিকেশন করা পসিবল। সো আই গেস এটাকে যদি আমরা আসলে কূটনৈতিকভাবে আরও স্ট্রং করতে পারি, আমাদের জন্য অনেক সুবিধা হবে। আমাদেরকে এখন নাস্তা করতে হবে। রাজু ভাই শুধু টানে, তা কোথাও সিপাহী পাড়া থেকে নাস্তা করে এখন কাজিতে যাচ্ছি। কাজিটি এস্টেট, কাজি বলা হয় বাংলাদেশের এক টুকরো ইউরোপ, এখানেই যায় বাইরে ঢুকতে হবে।
আমরা আসলাম কাজিয়ান কাজি টি এস্টেটে। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। সেটা হলো তেতুলিয়া বাংলাবান্ধা এই এলাকায় আসছিলাম এখন থেকে 18-19 বছর আগে, 2005 কিংবা 6 এরকম, মানে আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকমেরই হবে আর কি। তো তখন আমার ইউনিভার্সিটির কিছু ছোটো ভাই সহ আসছিলাম। ওই সময় একটা মানুষের সাথে পরিচয় ছিল, তার নাম ছিল ফারুক। আমরা 3 রাত কিংবা 4 রাত এরকম ছিলাম, বেশ একটা লম্বা সময় ছিলাম, 3-4 দিন এরকম হবে। তো তখন ফারুক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল দেওয়ানি, মানে এসে নামার পরেই ওনার সাথে পরিচয় হয়েছিল। এরপরে সে হচ্ছে পুরো সময়টা আমাদের সাথে ছিল, এত হেল্পফুল ছিল এবং আমাদেরকে এখানে ঘোরানো, কোথায় কোথায় যাওয়া যায় এবং অনেক অনেক জায়গাতে ওই সময় এক্সপ্লোর করছিলাম। এবার আসার পরে আমি হচ্ছে ফারুক ভাইকে খুঁজতেছিলাম, সামাও ফারুক ভাইয়ের নাম্বারটা হারায় গেছিলো। 18-19 বছর তো আসলে লম্বা গ্যাপ আর কি। তো খুঁজতেছিলাম কোথায় পাবো। তো আমি আসার পরে হচ্ছে বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে আচ্ছা এই ফারুক ভাই সম্পর্কে, যে ওনাকে কেউ খুঁজে মানে দিতে পারবে কিনা আমাকে। এবং খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল, আমি 2-3 জনকে জিজ্ঞেস করতে গেছি, প্রত্যেকে তাকে চিনছে, ঠিক আছে। তো চেনার পরে তারা আমাকে বললো তাকে কোথায় পাওয়া যেতে পারে। তো আমি তো এসে একটু অবাক, সে দেখি এখন এখানকার মোটামুটি ফেমাস টি হাউসের ওনার আর কি। তো তার চা বেশ জনপ্রিয় এবং তেঁতুলিয়াতে নাকি যারা আসে সবাই তার চা ট্রাই করে। তো আমি তো আসলে খুবই সারপ্রাইজড। তো ফারুক ভাইয়ের সাথে দেখা হলো। কি অবস্থা ফারুক ভাই, কেমন আছেন? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি যে আমার চিনছেন, মানে আমার নাম যে মনে রাখছেন, আমি তো অবাক হচ্ছি। না, আপনাদের ওই গ্রুপটা আপনারা যে বছর আসলেন তখন তো আসলে আমরাও তরুণ, হ্যাঁ, আপনারাও তরুণ, তো সেই কারণে আসলে মনের ভিতরে আপনাদের সঙ্গে একটা সময়ে, দীর্ঘ সময়ে আপনাদেরকে সাথে ছিলাম, ভালো লাগছে, আন্তরিকতা ছিল। এটা আমার মন থেকে কখনো মুছে যায়নি। আমার সবসময় মনে পড়তো যে ঢাকা থেকে কিছু ছেলে আসছিল, দুজনের নাম ওই 2 রনি, আপনারা 2 রনি আসছিলেন। 2 রনির কথা বিশেষ করে বেশি মনে আছে আর কি। তা অনেক ভালো লাগলো আর কি এবার আপনাকে দেখতে পেয়ে। দীর্ঘ 18-19 বছর, এত বছর পরে আসার পরে আমাকে ফারুককে খুঁজছেন, এটা আমার জন্য একটা বড় পাওয়া আর কি। চা চলে আসছে আমার জন্য, কারণ অনেক মজা।
আপনার সাথে আমার পরিচয়টা আমার মনে আছে, ওই যে মোড়ের যে তেঁতুল গাছ ছিল, কৃষ্ণচূড়া গাছ। হ্যাঁ কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছ ছিল, ওখানে দুধ আমরা হচ্ছে কিছুই জানতাম না এলাকা কি আছে না আছে। আমরা এসে হচ্ছে সকালবেলা নামছি, নামার পরে কোথায় থাকবো আমরা তাও জানতাম না। হ্যাঁ রাইট, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু কিছুই জানি না, হ্যাঁ। আমরা এখানে কি আছে না আছে তাও জানি না। আমরা আসার পরে আমরা হচ্ছে ওইখানে যেতে যেতে চা খাইতে গেছি, চা খেতে যেয়ে আপনার সাথে কথা বলতেছি কই থাকবো না থাকবো, তারপরে না কিন্তু পরিচয়, এবং ওইখান থেকে আপনি পরে ব্যবস্থা করে দিলেন ডাক বাংলোতে। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের এরপর আপনি তো আপনার দোকান ফেলা রেখে আমাদের সাথে ছিলেন। ছিলাম না, বিষয়টা হচ্ছে কি, আমরা যারা তেঁতুলিয়ার যারা মানুষ, এরা এখানে তো পর্যটকরা প্রতি বছরই আসে। তো আমাদের একটা টার্গেট থাকে তাদেরকে খুশি করানোর জন্য, তাদেরকে বিভিন্নভাবে কথা দিয়ে হোক, খাবার দিয়ে হোক, যেভাবে সম্ভব তাকে হেল্প করা এবং তার হৃদয়ে একটা জায়গা তৈরি করে নেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। কারণ পর্যটকরা যখন আসে আমাদের একটু ব্যবসা ভালো হয়, সেই সুবাদে আমরা প্রত্যেককেই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে আমাদের সবার প্রতি। কিন্তু আপনাদের যে ব্যাচটা ছিল সেটার সাথে আসলে আমি খুব ক্লোজলি মিশে গেছিলাম। আচ্ছা ভাই, এখন আমার কথা হলো, আপনি এত বিখ্যাত মানে চা কিভাবে বানানো শুরু করলেন, এটার স্টোরিটা আসলে কি, আমি মোটামুটি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। 98 সালে আমার এসএসসি ব্যাচ, 98। ঠিক সেই সময় আমার পরিবারের পুরো ভরণ পোষণের দায়িত্ব আমার কাছে চলে আসার কারণে, আর তেমন কোনো পুঁজি না থাকার কারণে আমার ওই যে ছাত্র জীবনে যে টি স্টল প্যারাগ্রাফ পড়ছি না, তো ওই জিনিসটা আমার মাথায় আসলো যে আসলে একটা টি স্টলে খুব ক্যাশ লাগে না, কয়েকটা গ্লাস, একটা কেটলি, একটা স্টপ, এই নিয়ে স্টার্ট করা যায়। তো শুরু থেকে এই পর্যন্ত প্রায় 20-25 বছর আমি চায়ের উপরেই আছি। সেখানকার পানিটা অনেক ভালো, এটাতে কোনো আয়রন নেই। তারপরে আপনার এটা সুপেয়, আর এই পানিটা দিয়ে চা তৈরি করলে এটার কালারটা ঠিক থাকে, অন্য কোনো ফ্লেভার আসে না, সুন্দর হয় চাটা, টেস্টি হয়। মনোযোগের সহিত তৈরি করার চেষ্টা করি চাটা, সে কারণেই মোটামুটি আসলে আপনাদের ভালোবাসা এবং অনেক মানুষের ভালোবাসা এ পর্যন্ত পাইছি। ঠিক আছে ঠিক আছে, ভালো লাগলো। গুড মর্নিং ফ্রম পঞ্চগড় আগেন, তেঁতুলিয়া। এখন বাজে হচ্ছে সকাল 6:21। আমরা 6টায় উঠে গেছি, 6টা না, ইনফ্যাক্ট 5:30টায় উঠছি। তো আজকে আমরা ঢাকা উদ্দেশ্যে ব্যাক করব এবং আমরা চেষ্টা করতেছি যত আর্লি বের হয়ে যাওয়া যায়। সো এখন আমাদের একটু প্যাকিং করতে হবে। সো যাতে আছে আমরা প্যাক করে ফেলবো। আর রাজু ভাই, কি অবস্থা? গুড মর্নিং। রাজু ভাই এখনো ঘুমাচ্ছে, বসে বসে আমরা ঠেলে উঠাইছি। বিকজ যত আর্লি বের হওয়া যায় তত ভালো। আমরা চেষ্টা করবো সন্ধ্যার ভিতরে ঢাকা পৌঁছে দিতে। অবশ্যই রাফ রাইডিং করবো না, ধীরে সুস্থে চালাবো। আমরা রেডি মোটামুটি। এখন বাজে সকাল 7:35। তো আমরা এখন রওনা করবো ঢাকার উদ্দেশ্যে। গুড বাই, গুড বাই কাঁঠালবাড়ি গেস্ট হাউস। সকালের রোদটা কি সুন্দর লাগতেছে। এখানে মেয়েরা সাইকেল এবং মোটরসাইকেল খুব অহরহ চালায়, মানে মেয়েরা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে, মানে কত চমৎকার দৃশ্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই জিনিসটা আমি যখন সে 2005 সালে আসছি তখন এখানে সেম দেখছি, মানে ইট বিকাম ভেরি কমন থিং ওভার হিয়ার, যেটা আসলে বাংলাদেশের সচরাচর সব জায়গায় দেখা যায় না। এই রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। তো এখন বাজে সকাল 7:40। তো আমরা যদি 7:50 ঢাকাতে ঢুকি বিকেলে, তাও 12 ঘন্টা ধরতেছি। আমাদের গুগল ম্যাপ বলতেছে 10.5 ঘন্টা লাগবে রাস্তার রোড কন্ডিশন অনুযায়ী। আমাদের হচ্ছে পৌঁছানোটা জরুরি, আমাদের দ্রুত পৌঁছানোটা জরুরি না। এটা আমাদের একটা পিলার। এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে। এই যে চা বাগান থেকে পাতা কালেক্ট করছে, এগুলা নিয়ে যাবে এখন প্রসেস করার জন্য। এই যে পাম্প ছিল ভাই, এমনি ব্রেক করেন না,
আমি তো বায়ো পাম্পের দিকে তাকাচ্ছিলাম, আপনার দিকে তাকাই নাই। আর দেন দেখি, আর দেন না, দেন না। হ্যাঁ, 400 টাকা তেল ঢুকলো আমার। পুরাটা দেখছেন কি অবস্থা? না না ভাই, আপনি আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হতে দেখতেছেন, আপনি তাকায় তাকায় দেখতেছেন অ্যাক্সিডেন্টটা কেমনে হয়। একটা ছাগল, ওদের 3 জন দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, ওরা তাকায় তাকায় দেখতেছে। আমরা নাস্তা খাওয়ার জায়গা পেয়ে গেছি। ভাই দাঁড়াইছে এখানে, আমরা এরকমই একটা জায়গা খুঁজতেছিলাম। নাস্তা করে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি। আমার 9 ঘন্টা 54 মিনিট দেখাচ্ছে, 478 কিলোমিটার। এখনো পথ যেতে হবে, পারফেক্ট তো মনে হচ্ছে। আমরা আসলাম নীলফামারীতে। আনফর্চুনেটলি এখানে আমার কোনো রিলেটিভস কিংবা কেউ নাই, তারা আসতে পারে না, কিন্তু এই জায়গার প্রতি আমার একটা ইমোশন কাজ করে। আমি আসলাম হচ্ছে সৈয়দপুরে, নীলফামারীতে। সৈয়দপুর হচ্ছে আমার জন্মস্থান এক্স্যাক্টলি। তো ইমোশনাল হয়ে আসলে চিন্তা করতেছি আমি যাই। এখানে আমি আসলে জন্মের পরেও আবার এখানে আসছিলাম, তখন আমার ছোটো বোনটার জন্ম হয়েছে, তখন আমি ক্লাস 3, 4, 5 এখানে পড়ছি। এরপরে যখন চলে গেছি 5-এর পরে, তারপর আর কোনো দিন আমি এখানে আসিনি। তো এটা আমার জন্য খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো আমি যেহেতু আসছি এদিকে, চিন্তা করলাম যে আমি তো আমার বাসার ওই এলাকাটা একটা ঘুরে যাবো আসলে। এখানে আমার তো রিলেটিভ কেউ নাই, কিংবা মানে আমার বাড়িও এখানে না, এই কারণে আসলে আর আসা হয়নি কখনো। বাবুপাড়া পুলিশ লাইন করতেছে, আমি বাবুপাড়া রোডে ঢুকছি। এটুকু মনে আছে চিকন একটা রাস্তা ছিল, কিন্তু রাস্তার আশেপাশে বাড়িঘর ছিল না, ঠিক আছে। এবং আমার ছোট বোন যখন হয়েছিল, তখন আমরা রিক্সায় করে এখান থেকে, আমি আমার বাবা রিক্সায় করে যাচ্ছিলাম, মানে যেমন বোন যে হয়েছে এই জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে, ঠিক আছে, আব্বুর বিভিন্ন কলিগদের বাসায়। আমি আসলে এই রাস্তা কিছুই লোকেট করতে পারতেছি না। আমি এখান থেকে গেছিলাম হচ্ছে 94-তে, হ্যাঁ, 30 ইয়ার্স। ওটা রেলওয়ে পুলিশ লাইন ছিল, সৈয়দ বাবুপাড়া সৈয়দপুর। না, আমি এটা কারো জিজ্ঞেস করে খুঁজে পাবো, তা রেলওয়ে পুলিশ বলতে হবে। ভাই, এই যে বাবুপাড়া, ওই যে বাবুপাড়া বলতে যে পুলিশ লাইন আছে না একটা, রেলওয়ে, এটা তো রেলওয়ে পুলিশ লাইনটা, এটাই, বাট ওটা অনেক বড় ছিল। হ্যাঁ, এবার বুঝছি, এবার পেয়েছি। দাঁড়ান। এই যে মাঠটা, একটা মাঠের ভিতরে আমরা খেলতাম। এই যে কোয়ার্টারটাতে চলে আসছে। আল্লাহ, প্রচুর পিস ছিল, প্রচুর পিছলা। এই যে এটাতে থাকতাম আমরা, এখন এটা 1, 2, 3, 4 তলা হয়ে গেছে। আমরা যখন উঠছিলাম তখন 1 তলা ছিল। এই জায়গাটার নাম কি? ফুলবাড়ি না? আমরা ফুলবাড়ি দিনাজপুরে এখানে রাস্তার পাশে একটা খাবার হোটেল পেলাম, জায়গাটা আমরা হুট করে থামলাম। তো এটার খাবার এত ভালো, তো মজা লাগছে। এটা গরুর মাংসটা খুবই মজা, তাই না? মানে আমরা আসলে এক্সপেক্টই করি না, এবং এখানে গুঁড়া মাছটা খেলাম, এটাও অনেক মজা। আমরা বেশ বড় সড়ো একটা ব্রেক নিয়ে আবার স্টার্ট করলাম। বেসিক্যালি রাজু ভাইয়ের একটু শরীরটা খারাপ লাগতেছিল, অনেক ক্ষুধায় কথা বলতে পারতেছিল না, তো আমরা খাইলাম। এবং এখানে ফুলবাড়ি
এই জায়গাটাতে আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা ছাপড়া টাইপের এক দোকান, বাট পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই এবং খাবার খুবই ভালো, মানে গরু মাংসটা স্পেশালি কালাবোনা। পরবর্তীতে জানলাম যে এটা নাকি প্রচণ্ড ভিড় থাকে এবং যত ট্রাক স্ট্যান্ড, মানে এটা ট্রাক ড্রাইভারও আছে রাত্রেবেলা, সব নাকি এখানে একদম ভুরভুর করে পড়ে। আর দিনের বেলা আমরা যা বিক্রি করে এটা নাকি আমাদের বোনাস, আমাদের মেন বিক্রি রাতে। তো যাই হোক, খুব ভালো লাগছে খাবার। ওখানে অনেকক্ষণ গল্প করতেছিলাম। তো এখন অলরেডি 3:30 বেজে গেছে। আমরা আসলে খুব রাশ করতেছি না, একেবারে ধীরে সুস্থ, যেখানে মন চাচ্ছে সেখানে বসতেছি, ঝিমাচ্ছি, এভাবে যাচ্ছি। এনিওয়েজ, লেটস গো। আমরা আসলাম হচ্ছে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। মাই গুডনেস, যাওয়ার সময় রাত্রবেলা আমি আর আনন্দ এটার উপর দিয়ে উঠে দিয়েছিলাম এবং উঠে যায় দেখি যে আর রাস্তা নাই। পরে আমাদেরকে এই অবস্থা নামানো পড়ছিল, এক্স্যাক্টলি এখান থেকে নামাইছিলাম, এই জায়গাতে নামাইছিলাম। চলে আসলাম যমুনা ব্রিজে। আমরা ঢাকাতে ঢুকে পড়ছি। এখন আসছি হচ্ছে বিশ্ব রোড, আর 10-15 মিনিট সময় লাগবে। অবশেষে বাসায় চলে আসতেছি। ফাইনালি টোটটা শেষ হলো। এখন বাজে 1:20। আমরা আসলে 12:30 ভিতরে চলে আসছিলাম, খাওয়া দাওয়া করলাম। তো ফাইনালি টোটটা শেষ। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ট্যুরে, নতুন কোনো ভিডিওতে। সবাই নতুন দোয়া করবেন, সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে উৎসাহ পাবো। থ্যাংক ইউ এভরিবডি।